কলকাতা সহ সারা দেশ এখন উত্তাল আর্যিকর ধর্ষণ ও হত্যা মামলার বিচার চেয়ে। এই উত্তাল পরিস্থিতিতে আরেকটি মামলা আমাদের নজর এড়িয়ে গেছে। পুরনো মামলা, তবে রায় বেরিয়েছে সম্প্রতি। গত মঙ্গলবার 20শে আগস্ট, যেদিন আর্যিকর মামলার প্রথম শুনানি ছিল সুপ্রিম কোর্টে, সেই দিন খবরের কাগজে হেডলাইন পাওয়া তো দূরের কথা, ভেতরের পাতায় ছোট্ট একটি জায়গাও পায়নি খুঁজে এই খবরটি, অথচ পাওয়া উচিত ছিল। কেন পায়নি জায়গা অন্তত পশ্চিমবঙ্গের মিডিয়াতে, তার একটা বড় কারণ আম বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতির উচ্চকিত ধারণার সঙ্গে এই খবরটি হয়তো ঠিক মতো খাপ খায় না। তাই এই খবরকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাওয়া হয়েছে। এই প্রতিবেদনে আমরা বলবো সেই ঘটনাটির কথা, বলবো সেই ইতিহাস। প্রিয় দর্শক, মানুষের সাথে মানুষের পাশে থাকা ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস সবাইকে নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। ভ্রমণ রসিক বাঙালির কাছে রাজস্থান খুব দর্শনীয় জায়গা, আর রাজস্থান বলতে যার নাম একেবারে সবার আগে আমাদের ঠোঁটের ডগায় এসে যায় দ্রষ্টব্য স্থানের তালিকায়, তার নাম আজমির শরীফ দরগা। হিন্দুদের পবিত্র ধর্মস্থান হিসেবে পরিচিত না হলেও হিন্দুরা খুব শ্রদ্ধা নিয়ে হাজারে হাজারে যান আজমির শরীফের দরগায়, চাদর চড়ান, ধূপ জ্বালান, প্রণাম করেন, মনের বাসনা পূর্ণ করার প্রার্থনা জানান। এই আজমির শহরে আজমির শরীফ দরগার যিনি প্রতিষ্ঠা করেছিলেন, যার নামে, যার কবর এখানে, সেই সেলিম চিশতি, তার যে পরিবার, সেই খাদিম চিশতি পরিবারের উত্তর পুরুষ এবং তাদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরা জড়িয়ে পড়েছিল সিরিয়াল গ্যাং রেপ অপরাধে। একটি দুটি মেয়েকে নয়, প্রায় 250 মেয়ে, পুলিশের হিসাবে 250-র বেশি। তাদের একটা বড় অংশ ছিল নাবালিকা, যাদের বয়স 11-12-র মধ্যে। আর সবচেয়ে বড় যেসব মেয়ে ছিল, তাদের বয়স ছিল 20 বছরের মধ্যে। আর একটা বিশেষত্ব ছিল সেই ঘটনার, যে যৌন নিগৃহীতা এই মেয়েরা সবাই ছিল হিন্দু। অর্থাৎ ধর্ষণের জন্য ধর্ষণ নয়, ধর্ষণের জন্য ধর্মীয় পরিচয়েরও একটা বড় ভূমিকা ছিল। নিম্ন বর্ণের অবস্থাপন্ন ঘরের সামান্য কিছু মেয়ে ছিল বটে, তবে বেশিরভাগ মেয়ে ছিল উচ্চ বর্ণের। এবং ধর্ষকরা তারা ছিল দরগার প্রতিষ্ঠাতা খাদিম চিশতি পরিবারের অন্তর্গত, সেই পরিবারের। অর্থাৎ তারা ধর্মে ছিল মুসলমান। আগেই বলেছি ঘটনা পুরনো মানে বেশ পুরনো। নিম্ন আদালত থেকে হাইকোর্ট, সেখান থেকে সুপ্রিম কোর্ট, মামলা গড়িয়েছিল অনেক দূর এবং অনেক দিন। খাদিম পরিবার নামী পরিবার, রাজনীতির সঙ্গে যুক্ত ছিল অভিযুক্তদের বেশ কয়েকজন, তারা রাজনীতির নেতা ছিলেন। আর বেশি বিষয়টা যেহেতু ছিল ধর্ষণ সংক্রান্ত, তাই লজ্জায় ও মান সম্মানের ভয়ে ধর্ষিতাদের অনেকেই এগিয়ে আসতে চায়নি। তারা অনেকে বিয়ে থা করে পরবর্তীকালে পরের দিকে সংসারীও হয়ে গেছে। এই ঘটনা প্রকাশ পেলে তাদের সংসার ভেঙে যেতে পারে, এই ভয় ছিল। আর ওই চিশতি পরিবার, যারা অপরাধী, তাদের তরফ থেকে ভয় দেখানো চলছিল। একদমই অমূলক ছিল না সে ভয়, তবু সাহস করে এগিয়ে এসেছিল একটি দুটি মেয়ে। তাদের দেখে এক এক করে আরো বেশ কয়েকজন। পরে অবশ্য
পিছিয়ে যায় অনেকে। তারা বিচারকের কাছে গোপন জবানবন্দি দিয়ে জানিয়েছিল কিভাবে সহমর্মিতার অভিনয় করে, ভালো ব্যবহারের ভান দেখিয়ে, লোভ দেখিয়ে এবং পরে ব্ল্যাকমেল করে এই সম্ভ্রান্ত পরিবারের ধর্ষকরা দিনের পর দিন, মাসের পর মাস, 2 বছরেরও বেশি সময় ধরে ওই মেয়েদের তারা সম্ভোগ করেছে। সময়টা ছিল 1990 সাল। আজমিরের স্থানীয় সাবিত্রী স্কুলের 10ম শ্রেণীর এক ছাত্রী কংগ্রেস দলের মিটিং মিছিলে খুব যাওয়া আসা করত। তার খুব ইচ্ছা ছিল কংগ্রেসে যোগ দিয়ে নেত্রী হবে। মনের ইচ্ছা সে প্রকাশও করত সুযোগ পেলেই। তার এই ইচ্ছার কথা শুনে এক পরিচিত ব্যক্তি মেয়েটিকে নিয়ে যায় খাদিম চিস্তি পরিবারের ফারুক চিস্তির কাছে। ফারুক তখন যুব কংগ্রেসের জেলা সভাপতি। এমন পদে যে আছে, সে ইচ্ছা করলে মেয়েটিকে নেত্রী করে দিতে পারে, মেয়েটি নেত্রী হতে পারবে। সুতরাং মেয়েটি ফারুকের সঙ্গে দেখা করতে শুরু করে এবং ফারুকের প্রথম শিকার সে হয়ে পড়ে। শুধু ফারুক নয়, মেয়েটিকে ভোগ করতে শুরু করে ফারুকের ভাই নাফিস চিস্তিও। শুধু ভোগ করা নয়, মেয়েটির অশ্লীল ভিডিও তুলে, ছবি তুলে রাখে তারা, যাতে ভবিষ্যতে ব্ল্যাকমেল করতে পারে। এরপর এই মেয়েটির সাহায্যে অন্য মেয়েদের তুলে আনার কাজ শুরু হয়। এই মেয়েটি তার বান্ধবীদের, বান্ধবীর বোনদের, তাদের বান্ধবীদের নিয়ে পরিকল্পনা মাফিক ফারুক চিস্তির ফার্ম হাউসে পিকনিকের নাম করে যেত। ফারুক তাদের নিয়ে যেত। ফারুক নাফিসের সঙ্গে একে একে যখনই মেয়ের সংখ্যা বাড়তে লাগলো, বন্ধুদের সংখ্যাও বাড়তে লাগলো। তারপর যা হয়, সেখানে প্রথম পরিচয়, ভালো মানুষের অভিনয়, তারপর প্রেমের ভান, তারপর তাদের সর্বনাশ করা এবং সর্বনাশের ফটো আবার তুলে রাখা হতো এবং সেই ফটো দেখিয়ে ব্ল্যাকমেল করা হতো মাসের পর মাস, বছরের পর বছর। যৌন নিপীড়ন তাদের চলত। যখনই তারা বেরিয়ে আসার চেষ্টা করত, ওই ছবি কাল হয়ে যেত। ওই ছবি দেখিয়ে আর দেখানোর ফলে আবার তাদের চলে আসতে হতো। আগেই বলেছি যে তথ্য পাওয়া গেছে, তাতে প্রায় 250 থেকে 250-এরও বেশি মেয়ে এভাবে ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছিল। যদিও সবাই শেষ পর্যন্ত এগিয়ে এসে অভিযোগ জানাতে পারেনি, সে সাহস পায়নি। কিভাবে ঘটনা প্রকাশ্যে এলো? সেও এলো অদ্ভুত ভাবে। 1992 সালের সেপ্টেম্বর মাস, ফারুকদের সাহস এত বেড়ে গেল যে তারা চাইল মেয়েদের কম্প্রোমাইজিং পজিশনের ছবি ফটো ল্যাবে নিয়ে গিয়ে ডেভেলপ ও প্রিন্ট করে রাখার উদ্দেশ্য বাজারে ছড়িয়ে দেওয়া। মনে রাখবেন, তখন কিন্তু আজকের মতো এরকম মোবাইল তখন এরকম আসেনি, মোবাইল এত জনপ্রিয় হয়নি, এত চাইলেই হাতে হাতে ঘুরত না মোবাইল। এবং সেই ছবি সেখানে নিয়ে গিয়ে তারা চাইল এইসব ছবিগুলো তারা ফটো ল্যাবে নিয়ে গিয়ে ডেভেলপ ও প্রিন্ট করে রাখার উদ্দেশ্য বাজারে ছড়িয়ে দেওয়া, কিংবা অন্য কিছু হতে পারে। কি হতে পারে সে বিষয়ে অবশ্য পুলিশও ঠিক তথ্য দিতে পারেনি। যে তথ্য দিয়েছিল তার সঙ্গে বাজারে চলতি তথ্যের অনেক অমিল ছিল। একটা অভিমত ছিল, একটা মত ছিল, দেশ জুড়ে, মনে রাখতে হবে, দেশ জুড়ে বিজেপির LK আদবানির রথযাত্রা তখন তুমুল গতিতে চলছে। হিন্দু মুসলমান সংঘাতের পারদ চড়ছে দ্রুত গতিতে। আর 1992-এর ডিসেম্বরে বাবরি মসজিদ ভাঙা হলো, এটা আপনারা সবাই জানেন। সুতরাং হিন্দু মুসলমানের সংঘাতের পারদ তখন বেড়ে চলছে দ্রুত গতিতে। যে মেয়েদের এতদিন ব্যবহার করা হয়েছে, তারা এবার অস্বীকার করলো এই পরিস্থিতিতে যে ফারুকদের সঙ্গে সম্পর্ক রাখতে। তখন তাদের শিক্ষা দিতে ফারুক চিস্তির দল ঠিক করলো মেয়েদের ছবি বাজারে ছাড়বে। তাই ছবির প্রিন্ট নিতে
চলে গিয়েছিল ল্যাবে। আর এই ফটো ল্যাব থেকে বেরিয়ে এলো ছবি। সেই ছবি এসে পৌঁছলো স্থানীয় এক সংবাদপত্র দৈনিক নবজ্যোতি, তার এক সাংবাদিক এবং বিশ্ব হিন্দু পরিষদের স্থানীয় এক নেতার হাতে। তারপর যা হয় আর কি, দৈনিক নবজ্যোতি একটা রিপোর্ট ছাপলো, পুলিশ দায়ের করলো মামলা। পরে দৈনিক নবজ্যোতি পত্রিকার সাংবাদিক জানিয়েছেন, ঘটনা পুরোপুরি প্রকাশ্যে আসার অন্তত 1 বছর আগে থেকে, অর্থাৎ 1991 সাল থেকে পুলিশ জানতে পেরেছিল এই ঘটনার কথা, কিন্তু স্থানীয় রাজনীতিবিদদের চাপে চুপ ছিল তারা। কিন্তু রাজ্যে তখন কিন্তু কংগ্রেসের সরকার ছিল না, রাজ্যে তখন ছিল বিজেপির সরকার, বিজেপির ভৈরব সিং শেখাওয়াতের সরকার। তবুও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনা প্রকাশ্যে আসতে আজমির তো বটেই, রাজস্থান সহ সারা উত্তর ভারত জুড়ে মানুষ প্রতিবাদে ফেটে পড়ে। রাজস্থানে একটানা 3 দিন বন্ধ পালন করা হয় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। সরকার তখন এসআইটি গঠন করে, সিট গঠন করে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সেটা গঠন করে মেয়েদের এগিয়ে আসতে বলল সিট, যে তোমরা এসে আমাদের কাছে তোমাদের অভিযোগ জানাও। কিন্তু চিস্তি পরিবারের ভয়ে সাহস জোগাড় করতে পারেনি বেশিরভাগ মেয়ে। আর নিজেদের পরিবারের চাপ তো ছিল, লজ্জার অসম্মানের চাপ। কিছু মেয়ে অপমান সহ্য করতে না পেরে পুলিশের হিসাবে অন্তত 12টি মেয়ে আত্মহত্যা করেছিল। শেষ পর্যন্ত এসআইটি 30টি মেয়েকে চিহ্নিত করতে পারে ছবি দেখে। তার মধ্যে 12 জন মামলায় করতে এগিয়ে আসতে রাজি হয়, মামলা চালু হয়। এই 12 জনের মধ্যে 10 জন আবার মামলা চলাকালীন তারা পিছিয়ে যায়, মামলা তুলে নেয়। শেষ অবধি মামলা চালায় মাত্র 2টি মেয়ে আর তাদের পরিবার। এই মেয়ে দুটি ভুল করেছিল বটে, বিপদে গিয়েছিল তাৎক্ষণিক সুখের লোভে, মজার লোভে, কিন্তু শেষ পর্যন্ত হিম্মত দেখাতে পেরেছিল তারা। তাদের সাহসকে সাধুবাদ দিতে হয়, সাধুবাদ দিতে হয় তাদের পরিবারকেও। মানতেই হয় যে বাড়ির মেয়েদের উপর, বিশেষ করে বয়স সন্ধির মেয়েদের দিকে ঠিক মতো নজর রাখেনি সে তাদের বাড়ির মানুষ। সনাতনী শিক্ষায় শিক্ষিত করতে পারেনি মেয়েদের। তবু যে অন্যায়ের বিরুদ্ধে তার বাড়ির লোকজন, অন্তত 2টি বাড়ির লোকজন অন্তত পরবর্তী সময়ে তারা দাঁড়াতে পেরেছিলেন, সেই সাহস যে তারা জোগাড় করতে পেরেছিলেন, তার জন্য তাদেরকেও ধন্যবাদ দেওয়া উচিত। নিম্ন আদালতে 18 জনের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ, জবরদস্তি এবং অন্যান্য ধারায় চার্জ গঠন করা হয়। একজন আসামি বিচার চলাকালীন মারা যায়। নিম্ন আদালতে বলা হয় ফারুক সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত, সুতরাং তাকে শাস্তি না দেওয়ার জন্যে তার জেলের মেয়াদ কমানো হয়। কিন্তু পরে দেখা যায় তার মেডিকেল সার্টিফিকেট জাল, ফলে ফাস্ট ট্র্যাক কোর্টে আবার বিচার হয়, তার জেলের মেয়াদ বাড়ে, যাবজ্জীবন হয় সবার। এই সাজার বিরুদ্ধে হাইকোর্টে যায় সাজাপ্রাপ্তরা, কিন্তু নিম্ন আদালতের রায় বহাল রাখে হাইকোর্ট। মামলা যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে জাস্টিস সন্তোষ হেগড়ে ও জাস্টিস বিপি সিং এর ডিভিশন বেঞ্চ যাবজ্জীবনের বদলে 10 বছরের জেল দেয় তাদের। সেই কারাবাসের মেয়াদ শেষ হয়ে গেছে 2013 সালে। তারপর থেকে সবাই মুক্ত,
মুক্ত বিহঙ্গ। কিন্তু গত মঙ্গলবার এই যে বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় এসে তারা আবার এই কেস ওপেন করেছে। ওপেন করে 6 জন এমন আসামি ছিল যারা এতদিন অবধি 1994 সাল থেকে তারা কিন্তু ফেরার ছিল, অ্যাবসকন্ডেড। সেই 6 জন আসামিকে তাদেরকে আবার ধরা পড়েছে। ধরা পড়ার পর তাদের আবার নিয়ে এসে তাদের আইনের কাঠগড়ায় তুলে দেয়া হয়েছে। আজমিরের স্পেশাল পক্সো কোর্ট এই 6 জনকে যাবজ্জীবন কারাবাসের শাস্তি দিয়েছে। 2টি রাজনৈতিক দলের নাম আমার এই আলোচনায় করেছি, কংগ্রেস এবং বিজেপি। কংগ্রেসের নাম বেশি করেছি কারণ আসামিরা ছিল কংগ্রেস দলভুক্ত। কিন্তু মনে রাখবেন, আমি কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়ে কোনো বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে এখানে কথা বলিনি। আমি আসামিরা চিস্তি পরিবারের এবং চিস্তি পরিবার কংগ্রেসী পরিবার যেমন, তেমন বিজেপির ভৈরব সিং শেখাওয়াত সরকারের আমলেই কিন্তু ঘটেছিল ঘটনাটি, এবং তাদের অনেক অবহেলা ছিল মামলা চালাবার ব্যাপারে, আসামিদের চিহ্নিত করার ব্যাপারে। সুতরাং এই 2 দলেরই কিন্তু অপরাধ কম নয়। আরজিকর কাণ্ডের হইচইয়ের মধ্যে চাপা পড়ে গিয়েছে এই খবরটি, অথচ এর গুরুত্ব কি কম? আজমিরে যা ঘটেছিল তা থেকে আমাদের ঘরের মেয়েরা যাতে শিক্ষা নিতে পারে, অভিভাবকরা যাতে সতর্ক থাকতে পারেন তাদের মেয়েদের ব্যাপারে, তার জন্যে এই ঘটনাটিকে এনেছি আজকের প্রতিবেদনে। নিশ্চিতভাবে বলতে পারি, বাংলায় একমাত্র ক্যালকাটা ডায়ালগস একটা এপিসোড করলো এই বিষয়টি নিয়ে, আর কেউ না। কারণ সম্প্রীতির নামে অপরাধকে প্রশ্রয় দিই না, আমরা দেব না। আমরা চাই প্রতিটি বাড়ি হয়ে উঠুক একটা সুখের সংসার। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, লাইক দেবেন, মতামত জানাবেন, শেয়ার করবেন, এই অনুরোধ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।